আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্টের আরেকটা নতুন টপিকের সলভ ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আমরা আজকে আমাদের জবের গণিতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শতকরা। এই শতকরা টপিকের উপর আমরা ক্লাস নিব। তো শতকরা টপিকের প্র্যাকটিস পার্টের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আজকে সলভ করে দিব ইনশাল্লাহ। তো যেহেতু আমাদের মূল আলোচনায় আমরা লার্নিং পার্টে সবকিছু শেখাই দিছি, এইখানে আমরা শুধু জাস্ট প্রশ্নগুলোর সমাধান দিব, যাতে কারো সমস্যা হলে এখান থেকে সলভ করে নিতে পারে। 2% ভগ্নাংশ কত? তাহলে 2% মানে হচ্ছে 2/100, কাটাকাটি করলে হচ্ছে 1/50, যেটা ঘ নম্বর অপশনে আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্ন কি বলতেছে যে 37.5%কে সামান্য ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে 37.5% মানে হচ্ছে 37 দুগুণা 74, আর 75, 75/2, আর এই পার্সেন্টেজের কারণে 1/100, 25 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 4, তাহলে 4 দুগুণা 8, উপরে হচ্ছে 3, 8-এর 3 হচ্ছে ভগ্নাংশ। 8-এর 3 যদি ভগ্নাংশ হয়, এটাকে আমরা যদি দশমিক আকারে প্রকাশ করি, তাহলে এই ভগ্নাংশ দশমিক আকারে প্রকাশ করার জন্য এই যে 100কে রেখে দিব। হ্যাঁ, ধরেন আছে যে এখানে 100 আছে না, 2 দিয়ে এটাকে ভাগ করলে 37.5, এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.375, অথবা 8 দিয়ে 3কে ভাগ করলেও দেখেন 0.3 পর 0 দিলে 3 আসতে 24, থাকতেছে 6, 0, তাহলে 7 আসতে 56, থাকতেছে 4, তাহলে 40, 5 আসতে 40, মানে 8-এর 3কে দশমিক আকারে প্রকাশ করলেই হয়ে যাবে। তাহলে ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ মিলে অ্যান্সারটা হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ। এইখানে কেউ ভুল করে যদি 37.5 আছে তাহলে 37.5 বলেন, তাহলে হবে না, কারণ পার্সেন্টেজের কারণে 100 দিয়ে আবার ভাগ হবে। 100 দিয়ে ভাগ হলে 2 ঘর আগে দশমিকটা চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা দশমিককে কনভার্ট করে 100 দিয়ে ভাগ করলে ইকুয়াল টু 37.375 এইভাবে দিতে পারি। আচ্ছা, নেক্সট আসি 3 নাম্বার। 1050 টাকার 8% নিচের কোনটি? এটা বোর্ড বইয়ে আছে, 2024 সালে প্রশ্ন আসছে। তাহলে 8% মানে হচ্ছে, আচ্ছা লিখে করি, 100-তে 8 আর 1000-এ 80, আর এখানে 4 মিলে হচ্ছে 84, আর লিখে কাটাকাটি করলে 0 0 কাটা, 2 4 দুগুণা 8, এটা হচ্ছে 5 5 21, 4 21 84, আর মুখে মুখে করলে 100-তে যদি 8 হয় তাহলে 1000-এ হবে 80, 100-তে 8 হলে 50-এ হবে 4, 80 আর 4 84। 4 নাম্বার, 72 কোন সংখ্যার 40%? তাহলে 72 কোন সংখ্যার? এই যে সংখ্যার 40% সেই সংখ্যাটা কিন্তু অজানা, কেউ 72-এর 40% বাড়ি করলে হবে না। তাহলে আমরা জানি যে এক্স ধরি, এক্স এর 40% সমান সমান 72, তাহলে এক্স সমান সমান এই 40 মানে নিচে 100, এটা উল্টে যে উপরে 100 নিচে 40 হবে, গুণন 72, 0 0 কাটা, 4 18 72, 18 10 180, অথবা এইভাবে 40% এর মান 72 হলে 100% এর মান 180, এটা থেকে এটা আড়াই গুণ, এটা থেকে এটা আড়াই গুণ। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 5 নম্বর দেখেন, 5 নম্বর বলছে 140-এর 30%, 840-এর শতকরা কত? তাহলে 140-এর 30% এইটার আগে বের করে ফেলতে হবে। 140-এর যে কোনো সময় এরকম পার্সেন্টেজের সাথে 2টা শূন্য থাকলে এই শূন্য 2টা বাদ দিয়ে গুণ করলেই হয়ে যায়, তাহলে 42। এই 42 সংখ্যাটা আবার 840-এর শতকরা কত, মানে পার্সেন্টেজে কত? তাহলে পার্সেন্টেজ বাইর করতে গেলে নিচে 840, আর এই যে 42 বাইর হলো, এই 42টা উপরে, গুণন 100, 0 0 কাটা, 42 দুগুণা 84, 2 দিয়ে 10কে কাটলে 5, তার মানে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 5%। 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। এরকম অঙ্ক, হুবহু অঙ্ক আমাদের এই বইয়ের মূল আলোচনায় আছে। তো ওভারল্যাপিং না করার জন্য বা একই অঙ্ক অনেক বেশি না হওয়ার জন্য আমরা কিন্তু এটা প্র্যাকটিস করে নিয়ে আসছি। তাহলে তার নিকট এখনো 120 কেজি আম আছে, তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? তাহলে 40 কেজি তার সোল্ড হয়ে গেছে।
তাহলে আর বাকি আছে কত 60%। এই 60% মান হচ্ছে 120। তাহলে 100% মান কত? এটা ডাবল, তাহলে 100% ডাবল হবে 200। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 200। 7 নম্বর দেখেন, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? ক্লাস 7 এর প্রশ্ন। তাহলে 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, তাহলে 15 মিটার লাল ফিতার টোটাল দাম দাঁড়াচ্ছে 20 গুণন 15 সমান 300। এখানে ভ্যাটের হার 4 টাকা, তাহলে 300 এর 4% মানে হচ্ছে 12 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে 300 টাকার সাথে 12 টাকা যোগ হয়ে টোটাল পরিশোধ করতে হবে 312 টাকা। এখন যদি 500 টাকার নোট দেয়, তাহলে 312 টাকা বাদ দিলে টাকা ফেরত দিতে হবে 188 টাকা। এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 188 টাকা। নেক্সট আসি 8 নাম্বার। বলছে রফিক কেয়াকে তার মোট টাকা 30% দিয়ে দেখে যে তার নিকট আরো 350 টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল? তাহলে তার কাছে আরো আছে 350 টাকা আর দিয়ে দিছে 30%। তাহলে আছে 70%, যার ভ্যালু 350। 70% এর ভ্যালু 350 মানে 5 গুণ বেশি। তাহলে 100% এর ভ্যালু 5 গুণ বেশি হলে হয়ে যাবে 500। তাহলে 8 নাম্বার প্রশ্নের আরে টোটাল চাইনি না, সে কেয়াকে কত টাকা দিল চাইছে, সরি 500 টাকা ছিল, তাহলে 150 টাকা দিছে আর কি বিয়োগ করলে, অথবা এখানে 100% মান বাড়ি করার দরকার নাই। এখানে হচ্ছে কেয়াকে কত টাকা দিল বলছে, তাহলে এই 30% মান বাড়ি করতে হবে। 70% মান 350, 30% মান কত? তাহলে 70 এর 5 গুণ 350, 30 এর 5 গুণ হচ্ছে 150। তাহলে 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ কত না, সরি এটা 105। এটা এরকম মিস্টেক পরীক্ষা হলেও হতে পারে আপনার 105 আর 150 এর মধ্যে কনফিউশন। গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 9 নাম্বার দেখেন, বলছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল এখানে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করো। তাহলে অনুপস্থিত 1 জন, উপস্থিত 4 জন, তাহলে মোট কতজন? মোট হচ্ছে 5 জন। তার মধ্যে অনুপস্থিত কতজন? অনুপস্থিত হচ্ছে 1 জন। তাহলে 5 জনে 1 জন হলে 100 হবে 20%। 9 এর অ্যান্সার হচ্ছে ক। এটা কিন্তু 4 জনে 1 জন অনুপস্থিত এটা বলা যাবে না, কারণ এই অনুপস্থিত আর উপস্থিত এরা মিলেই তো টোটাল স্টুডেন্ট 5 জন, এই জন্য 5-এ 1। 3% কর সহ একটা পণ্যের মূল্য 82.4 টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা? তাহলে 3% কর মূল্য, ধরেন পণ্যটার মূল্য 100% আর কর 3% যোগ হয়ে যাচ্ছে 103%। 103% এর ভ্যালু হচ্ছে 82.4। তাহলে 1% এর ভ্যালু আর 100% এর ভ্যালু খেয়াল করেন। এটা যদি বেখাপ্পা সংখ্যা, এটা ডাইরেক্ট নামতা পড়লে 8 আর 103 গুণ করলে কত হচ্ছে 0.8 হবে আর কি। হ্যাঁ, কারণ এটা দশমিক আছে তাই না। তাহলে 103 দিয়ে 8, 103 800, 3 8 24, দশমিক থাকার কারণে এক ঘর আগে দশমিক। 100 আর 8 গুণ করলে 80 টাকা। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 80 টাকা। এখানে দশমিকের বিষয়টা মাথায় রাখবেন, আর এটা তো সহজ আছে 103% আর 100%। 11 নম্বর, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? পূর্বের বেতনটা ছিল 100% আর নতুন বেতনটা হচ্ছে 115%। তাহলে 115% এর ভ্যালু হচ্ছে 5,750। তাহলে 100% এর ভ্যালু কত? নর্মালি এরকম ক্ষেত্রে এই বড় সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়। 115 আর 5 গুণ করলে 575 হয়। এই শূন্যটা এখানে লাগিয়ে দিলাম 50। 50 আর 100 গুণ করলে 5000। এই যে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় বলি যে সলভ ক্লাসগুলোতে কখনো আপনারা বেসিক আলোচনা খুঁজবেন না, কারণ এইখানে একেবারে বেসিক আলোচনা ধরে ধরে অঙ্ক করতে গেলে অনেক বেশি সময় লাগবে আর এলোমেলো অঙ্ক আছে, মানে বিভিন্ন আইটেমের একটা দুইটা করে প্রশ্ন আছে, এখানে বেসিক আলোচনা করার মতো অবস্থা নাই। এই জন্য আমরা জাস্ট প্রশ্নটা সমাধান দিতেছি, যাতে কেউ প্র্যাকটিস করতে যে কথা আটকে গেলে এখান থেকে দেখে নিতে পারে। 12 নম্বর বলছে জ্বালানি তেলের মূল্য 15% বৃদ্ধি পায়, বাসের টিকিটের মূল্য 20% বৃদ্ধি পেল, তাহলে নতুন ও পুরনো বাস ভাড়ার অনুপাত কত? খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে জ্বালানি তেলের মূল্য ছিল 100 টাকা, এটা হয়ে গেল 115 টাকা। বাস ভাড়া ছিল 100 টাকা, এটা হয়ে গেল 120 টাকা। ঠিক আছে, তাহলে নতুন ও পুরনো বাস ভাড়ার অনুপাত কত? এখানে একটা জিনিস খেয়াল করেন যে তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া ইফেক্ট পড়লো, তো এইখানে তো ওই 15%টা কোনো কাজে লাগতেছে না।
তার কারণটা বলি। কারণ এখানে অনুপাতটা চাইছে কার, তাহলে নতুন ও পুরনো বাস ভাড়া। তাহলে বাস মূল্য, টিকিটের মূল্য 20% বৃদ্ধি পেলো, মানে কি আগে ভাড়া ছিল 100, এখন হচ্ছে 120। এটা হচ্ছে নতুন, আর এটা হচ্ছে পুরাতন ভাড়া। এবং এই জিনিসটা এখানে কোনো ইফেক্ট ফেলতে পারতেছে না, কারণ ভাড়া তো সরাসরি বাড়ছে। উত্তর কি আছে, নতুন ও পুরাতন ভাড়া। নতুন তো এইটা, তাহলে 120 আগে, আর পুরাতন হচ্ছে 100 টাকা। কাটাকাটি করলে 20 দিয়ে 00 বাদ, 20 দিয়ে 6 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 6, আর হচ্ছে 5। তাহলে নতুন ভাড়া 6 টাকা হলে পুরাতন ভাড়া 5 টাকা। এখানে তেলের দাম বৃদ্ধিটা কোনো ইফেক্ট ফেলতেছে না। যা শুধু বাসের ভাড়া কেন বাড়লো, ওইটা যুক্তির জন্য 15% বাড়ছে। এ এবং বি এর মোট বেতন 40,000 টাকা। এর বেতনের 95% এবং বি এর বেতনের 85% খরচ করে। তাদের সঞ্চয় সমান হলে এ এর বেতন কত? এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাবে। জাস্ট দেখি, এ আর বি এর মোট বেতন হচ্ছে 4,000 টাকা। আমরা কিন্তু এখন আস্তে আস্তে কোয়ালিটি অঙ্ক করব। আমাদের প্র্যাকটিস পার্টে দেখবেন, বা যে কোনো আমাদের বইয়ের অধ্যায়গুলোতে দেখবেন, আস্তে 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 ইজি, মিডিয়াম, হার্ড এইভাবে অঙ্ক সাজানো। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ওকে, তাহলে আসি, এ এর বেতনের 95% এবং বি এর বেতনের 85% খরচ করে। তাহলে দেখেন, এ এর বেতন কত পার্সেন্ট? 100%। বি এর বেতন কত পার্সেন্ট? 100%। এখান থেকে এ খরচ করে কত পার্সেন্ট? 95%। তাহলে এর অবশিষ্ট আছে কত পার্সেন্ট? 5%। এটা হচ্ছে সঞ্চয়। বি এর খরচ করে কত পার্সেন্ট? 85%। তাহলে বি এর সঞ্চয় কত পার্সেন্ট? 15%। এই 100 কিন্তু সমান বলা যাবে না। কারণ কি? কারণ এটা এ এর 100%, এটা বি এর 100%। কিন্তু প্রশ্নের ভাষা অনুযায়ী এই 5% আর 15% সমান সমান বলা যায়। তার মানে এ এর 5% ইকুয়াল টু বি এর 15%। কারণ কি? তাদের সঞ্চয় সমান। তাহলে আমরা জানি একটার পার্সেন্টেজ সমান হলে, এখন এইখান থেকে এর বেতন চাইছে না, আমরা কিন্তু সমীকরণ ধরে করতে পারি, বাট পার্সেন্টেজ সমান হলে খুব ম্যাজিক্যাল একটা কাজ করা যায়, সেটা হচ্ছে রেশিও বানানো যায়। রেশিও বানানোর ক্ষেত্রে কি হয়, যার পার্সেন্টেজ কম তার ভ্যালুটা বড় হয়। তার মানে 15টা এই পাশে আসবে, 5টা ওই পাশে যাবে। কাটাকাটি করলে 3:1। এটা আমরা পার্সেন্টেজের বেসিক ক্লাসে সুন্দরভাবে করাই দিই। তো পার্সেন্টেজের সাথে অনুপাতের কনভার্সন জিনিসটা দেখে নেবেন। তাহলে 3:1 হলো কি, যে এ এর বেতন 3 ভাগ হলে বি এর বেতন 1 ভাগ। এখন আসি, এ প্লাস বি এর বেতন যে 40,000 টাকা আছে না, ওইটাকে আমরা যদি এখন এ এর বেতনটা নিয়ে আসি, তাহলে কি হবে, এই 40,000 টাকাটাকে গুণ করতে হবে কি, 3 আর 1 4 ভাগের 3 ভাগ। তার মানে 10,000, 3 আর 10 গুণ করলে 30,000। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, ঘ 30,000। মানে অনুপাতের এই কনভার্সনটা আপনারা আমাদের বেসিক ক্লাস থেকে দেখে নেবেন। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। 14 নম্বর দেখেন, করিম সাহেব তার মাসিক বেতন 5,000 টাকা হতে প্রতি মাসে 24% সঞ্চয় করেন। তিনি 1 বছরে কত টাকা সঞ্চয় করেন? তাহলে করিম সাহেব তার মাসিক বেতন 5,000 টাকা, প্রতি মাসে 24% সঞ্চয় করেন। প্রতি মাসে, খেয়াল রাখবেন। তাহলে তিনি 1 বছরে কত টাকা সঞ্চয় করেন? তাহলে 1 বছরের জন্য 12 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে 5,000 এর 24% বের করে একে 12 দ্বারা গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 5,000 এর 24% কত? 2 0 কাটা, 5 24 120 আর 0 1200। তাহলে 12 মাসে কত হবে? 12 12 144 আর 2টা 0, 14,400। তাহলে করিম সাহেব তার মাসিক বেতন 5,000 টাকা হতে প্রতি মাসে 24% টাকা সঞ্চয় করে। 5 24 120 আর একটা 0, 1 বছরে কত টাকা সঞ্চয় করে? 14,400 আসতেছে। 14 নম্বরে তো মিস্টেক আছে। 14,400, এখানে একটা 0 বেশি আছে আর কি অপশনে। 1,44,000 হয়ে গেছে। এটা তো হবে না, কারণ তার মাসে সারা বছরে মিলে বেতনই হচ্ছে 60,000 টাকা। 14,400 টাকা হবে। ঠিক আছে, তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 14,400 টাকা, মানে একটা 0 কম হবে। 15 নম্বর, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 6 নম্বর বেশি পেল। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? এই প্রশ্নটাই এই রকমের প্রশ্ন একটা কয়েকদিন আগে কোথায় আসছে জানেন? ব্যাংকের রিটেন পরীক্ষা আসছে। আমাদের লার্নিং পার্টে এরকম অনেক অঙ্ক আছে। ঠিক আছে, তো এক ব্যক্তি 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, তাহলে কি হবে? 30% এর সাথে
6 যোগ করলে তাহলে এটা তার 5 নাম্বার বাইর হবে। যদি তার মোট নাম্বার 100% পরীক্ষা হয়, তাহলে 30% প্লাস 6 ইকুয়াল টু অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 6 নাম্বার বেশি পায়, তাহলে 6 নাম্বার যদি বাদ দেই তাহলে অতিরিক্ত নাম্বারটা বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 5 নাম্বার। যেহেতু দুইটা একই সাবজেক্টের পরীক্ষা, এই জন্য দুইটারে 5 নাম্বার তো সেম হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা এক্স এর 40%, এক্স এর 40% এইভাবে করা যায়, অথবা ডাইরেক্ট এভাবে করা যায়। তাহলে আসি, আমরা যদি এই 30% ওই পাশে পাঠাই দিই আর ওই 6% এই পাশে পাঠাই দিই, তাহলে 10% এর ভ্যালু হবে 12, তাহলে 100% এর ভ্যালু হবে 120। বিয়োগ করে নেবেন আপনারা। তাহলে এখানে টোটাল 100% নাম্বার মানে কি 120 মার্কসের পরীক্ষা হয়েছে। যদি বলতো 5 নাম্বার কত, 120 এর 30% হচ্ছে 36 আর 6 মিলে 42। দেখেন এখানে 42 আসবে। 120 এর 40% মানে হচ্ছে 48, 48 থেকে 6 বাদ দিলে 42। ঠিক আছে, তাহলে টোটাল পরীক্ষাটা হচ্ছে 120 মার্কসের। সেখান থেকে আমরা দেখলাম যে 5 নাম্বার এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আপনারা রিটেনে করতে চান তাহলে এটা টোটাল 100% ধরে এইভাবে করতে পারেন, অথবা এক্স ধরে করতে পারেন। এক্স এর মান যেটা বাইর হবে সেটা অ্যান্সার। তাহলে এখানে এক্স এর মান 120 বাইর হবে। সমীকরণের লজিকটা খুব ইম্পর্টেন্ট, যে 5 নাম্বার থেকে কম পাইছে, তার মানে 5 নাম্বারের সাথে ওই নাম্বারটা যোগ করে দিলে, মানে পার্সেন্টেজের সাথে যোগ করে দিলে টোটাল 5 নাম্বার বাইর হবে। অতিরিক্ত পেলে ওটা বিয়োগ করে দিতে হবে। ওকে, নেক্সট আসি। 16 নাম্বার বলছে যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম আসলে উল্টাপাল্টা না করার জন্য কি করতে হবে? দুটি দ্রব্যের মূল্য দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্য মূল্য অপেক্ষা যথাক্রমে 60%, 20% বেশি, তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হবে 160 আর এটা হচ্ছে 120। তবে দ্বিতীয় দ্রব্যটির প্রথম দ্রব্যের কত শতাংশ? এই দ্বিতীয়টা প্রথমটার কত শতাংশ, কত শতাংশ কম এরকম করে কিন্তু বলে নাই। খুবই ইম্পর্টেন্ট। অনেকে যদি বিয়োগ করে 40 বলেন তাহলে ভুল অ্যান্সার হবে। 40 বাড়ি করে পার্সেন্টেজ বাড়ি করেন 25%, সেটাও ভুল হবে, কারণ যা সরাসরি কম্পেয়ার চাইছে। কম্পেয়ার চাওয়ার কারণে 160 এ 120 আর 100-তে কত? 0 0 কাটা, এটা 4 ভাগের 3 ভাগ, তো 4 ভাগের 3 ভাগ মানে সরাসরি 75%। তাহলে অ্যান্সার হচ্ছে 75%। যদি বলতো কত পার্সেন্ট কম, শতকরা কত কম, তখন 40 কম, তখন 160 এ 40, এভাবে ক্যালকুলেশন হতো। ঠিক আছে, এমডি আলামিন বলছেন আমি সকল অঙ্কই করতে পারি কিন্তু পরে ভুলে যাই। পরে ভুলে না যাওয়ার জন্য এক জাতীয় অঙ্ক একসাথে করতে হবে, ক্লাস দেখতে হবে, তাহলে কথাগুলো মনে থাকবে, আর প্র্যাকটিস করতে হবে। তাছাড়া তো স্পেশাল কোনো ওষুধ নাই। 17 নম্বর কি বলছে? একজন পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে পণ্য বিক্রি করে। একটা 60 খুচরা মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এরকম দুইবার, দেখেন দুইবার হাত বদল হয়েছে, তো ওই জন্য ধরি শুরুতে এক্স টাকা ছিল, তাহলে এক্স এর 120% এর 120%, কারণ লাভটা যোগ হয়ে বিক্রয় মূল্য বাইর হবে। এখানে যেহেতু 576 বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা 120 লিখবো। কিন্তু যদি শুধু লাভ দেওয়া থাকতো তাহলে আমরা 120 না ধরে 20% ধরে হিসাব করতাম। তাহলে কখন 20 আর কখন 120, এই বিষয়টা বোঝার জন্য ভাষাটা দেখতে হবে। ঠিক আছে, যে 100% ছিল ক্রয় মূল্য, এর সঙ্গে 20% লাভ যুক্ত হয়ে গেলে 120% বিক্রয় মূল্য। এটা কি বিক্রয় মূল্য না? এই জন্য 120%। যদি এটা বলতো লাভ, তখন আমরা কিন্তু 120 না বানায় শুধু 20 নিয়ে কাজ করতাম। তাহলে x ইকুয়াল টু 576 গুণন উপরে 100 নিচে 120। কেন? এই যে নিচে একটা 100 আছে, এটা উল্টে যাবে। এই ফ্রাকশনটা ওই পাশে যে উল্টে যে 100/120 হয়ে যাবে। 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, 12 12 144, 144 এর 4 গুণ হচ্ছে 576, 4 আর 100 গুণ করলে 400। তাহলে এই 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400 টাকা। খেয়াল করেন, এটা কিন্তু সর্বশেষ বিক্রয় মূল্য দেওয়া আছে লাভ করে করে দুইবার। তাহলে সর্বপ্রথম বিক্রয় মূল্যটা মানে ক্রয় মূল্যটা কম ছিল। কিন্তু যদি বলতো এটা ক্রয় মূল্য, তাহলে কি হইতো? তাহলে এইটা থেকে 120% দুইবার বিক্রি বাড়ি করলে লাভে বিক্রয় মূল্য বাইর হবে। তো আমাদের ক্রয় মূল্য চাওয়ায় আমরা ব্যাক করছি। 18 নম্বর, একটা পাঠ্য বই প্রকৃত মূল্যে 90% মূল্যে, মানে 90% মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? তার মানে 90% এর ভ্যালু 72, 100% এর ভ্যালু কত? তার নিচে 90, উপরে 100, কাটাকাটি করলে 8 8 10 80 টাকা। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 80। 19 নম্বর কি বলছি? পি এর আয় কিউ এর আয় থেকে
25% বেশি। তাহলে পি এর আয় কিউ এর আয় থেকে 25% বেশি, আবার কিউ এর আয় আর এর আয় থেকে 20% বেশি। পি এর আয় আর এর আয় থেকে কত বেশি? এই যে এরকম এবিসি পি কিউ আর এক্স ওয়াই জেড নাম থাকলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদেরকে আগে লিখে ফেলা, না হলে হবে কি উল্টাপাল্টা লাগবে। এখন রিলেশন গুলো দেখি, পি এর আয় কিউ এর আয় থেকে 25% বেশি, তাহলে কিউ এরটা যদি 100 হয় পি এরটা 125 প্রথম অংশ অনুযায়ী। কিউ এর আয় আর এর আয় থেকে 20% বেশি। খেয়াল করেন এই আর এর আয় থেকে এটা 20% বেশি দিতে গেলে আর কে দিতে হবে 100, একে দিতে হবে 120, কিন্তু এটা আগে থেকে অলরেডি 100 আছে। তাহলে আমরা কোনটা ধরে আগে হিসাব করব? আমরা চেষ্টা করব যেটা ধরে হিসাব করলে ফ্রাকশন আসবে না। খেয়াল করেন এইটাকে যদি আমরা 120% এর ভ্যালু 100 ধরি, তাহলে 100% এর ভ্যালুটা ফ্রাকশন আসতেছে। এই জন্য আমরা যেটা করব, আমরা এই আর কে এই দ্বিতীয় অংশটাকে গুরুত্ব দিব। এখানে দ্বিতীয় অংশটাকে ঠিক রাখবো যে আর 100 হলে কি হচ্ছে 120, আর এ যেহেতু 25% বেশি, তাহলে 120 এর সাথে যদি 25% আমরা হিসাব করি তাহলে 30 টাকা বেশি হবে। 120 আর 30 টাকা মিলে হয়ে যাবে 150। তাহলে এই যে 100, 120, 150 এই হিসাবটা যত সহজে করা যাচ্ছে, এবং রিলেশন গুলো দেখেন 20% বেশি ওর থেকে এটা, আবার এইটার থেকে এইটা 25% বেশি, এই সবগুলো হিসাব কিন্তু ঠিক থাকতেছে। এই কারণে আমরা দ্বিতীয় হিসাবটাকে গুরুত্ব দিব। আর যদি প্রথম হিসাবটাকে গুরুত্ব দিতে যাই তাহলে যে সমস্যাটা হচ্ছে 100 আর 125 ঠিক থাকতেছে, বাট এটা 20% বেশি হিসাবে এইটার ভ্যালু ধরেন 82 পয়েন্ট সামথিং বা উল্টাপাল্টা একটা ফ্রাকশন আসতেছে, যেটা সুইটেবল হচ্ছে না। উত্তর কি চাইছেন? উত্তর চাইছে পি এর আয় আর এর আয় থেকে কত বেশি। পি এর আয়টা আর এর আয় থেকে, এই যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আর এর মানটা 100 থাকলে সরাসরি হিসাবটা পার্সেন্টেজে করা যায়। আপনি যদি কিউ কে 100 রাখেন তাহলে শেষে কিন্তু আবার হিসাব করতে হবে। তো দুই পাশ থেকেই দেখা যাচ্ছে যে আর কে 100 রাখলে আমাদের শেষের হিসাবটা ডাইরেক্ট করা যায়, আবার শুরু হিসাবটাও মিলে যায়। তাহলে এই যে 100 আর কে রাখলাম, তাহলে 100 থেকে এটা যখন 150 হয়ে যাবে, এই তিনটা এটা এটা এটা, তাহলে 50%, 150 মাইনাস 100 সমান সমান 50% বেশি। তাহলে এই 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 50% বেশি। ঠিক আছে। আচ্ছা, 20 নম্বর কি বলছে? কমলার মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 75 টাকায় পূর্বাপেক্ষা 5টি কমলা বেশি পাওয়া যায়। 1 ডজন কমলার বর্তমান মূল্য কত টাকা? তাহলে দেখেন এখানে কমলার মূল্য 20% কমে যাওয়ায় কথাটার অর্থ হচ্ছে যে 75 টাকার জিনিসটার দাম 75 এর 20% মানে হচ্ছে 15 টাকা। কারণ 20% মানে 5 ভাগের 1 ভাগ, 75 এর 5 ভাগের 1 ভাগ 15। এই লেখালেখি কাটাকাটির থেকেও আগে আনসার বার হয়ে যাবে। তাহলে 15 টাকা দাম কমে গেল। এই 15 টাকায় হচ্ছে 5টা কমলার অতিরিক্ত কমলার বর্তমান দাম। তাহলে 5টার দাম 15 টাকা হলে একটার দাম হবে 3 টাকা। এটা কি? এটা হচ্ছে একটার বর্তমান দাম। তাহলে 1 ডজন কলার বর্তমান দাম কত? 1 ডজন কলার বর্তমান দাম হবে 12 দিয়ে গুণ করলে 3 12 70। তাহলে গ হচ্ছে অ্যান্সার। তো এখানে হয়তো কিছু বাংলা কথা লিখলাম না, কিছু ঐকিক নিয়ম লিখলাম না, কিন্তু সবগুলো কথা তো বলে সমন্বয় করে দিছি। আর যদি কেউ মনে করেন যে না স্পিডে লিখলে কি করতেন, এটা যদি স্পিড মনে হয় তাহলে স্পিডে লিখলে এটা কি করতাম জানেন? 75 এর 20% সমান সমান 15, 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 কে 12 দিয়ে গুণ করলে 36। এইটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। কারণ কি, তখন সব কথা মাথায় সেট আপ থাকতে হবে। মানে সব কথাগুলো মাথায় সেট আপ না থাকলে কি হবে? তাহলে যেখানে যে সেট আপ করা যায় সেখানে সেট আপ করে নিতে হবে। কোথায়? আমাদের এই বেসিক ম্যাথ বইয়ের মূল যে আলোচনা আছে সেখানে। তো আশা করি যাদের কাছে বইটা আছে তারা দেখবেন যে এরকম প্রচুর প্রশ্ন আমাদের বইয়ের মূল আলোচনাতে আছে, এবং আমরা গত কয়েকদিন ধরে শতকরা ক্লাস নিছি, ওইখানে ওই আলোচনাগুলো করে দিচ্ছি। 21 নম্বর বলছে চিনির দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি গ্রাম চিনির বর্তমান মূল্য আর পূর্ব মূল্য নির্ণয়। এই যে পূর্ব মূল্য সহ নির্ধারণ কিভাবে করতে হয় আমরা দেখব। তাহলে 90 টাকায় 20% কমে যাচ্ছে, তাহলে 90 এর 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ মানে 18 টাকা। এই 18 টাকা হচ্ছে কি 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে। তাহলে যদি 1 কিলোগ্রাম বেশি করতে পারে তাহলে 18 টাকা হচ্ছে বর্তমান মূল্য, কারণ দাম কমার কারণে যে দামটা আসছে এটা হচ্ছে লেটেস্ট দাম। তাহলে বর্তমান মূল্য 18, এই যে 18 এখানে আছে, বর্তমান মূল্য 18 ছাড়া কোথাও বর্তমান মূল্য 18 ছাড়া অন্য কিছু নাই। তাহলে এটাই সরাসরি অ্যান্সার, বাকি পূর্ব মূল্য বাইর করার দরকার নাই।
কেন? কারণ এই 18 যে বর্তমান মূল্য, এটা তো আমি কনফিডেন্ট, তাহলে এখানে 18 নাই, এখানে 18 নাই, এখানে 18 নাই, তাহলে তো আমি এটা কিভাবে বার করব, মানে অন্যটা তো বার করার দরকারই নেই। আচ্ছা, তারপর আমরা দেখব যে পূর্ব মূল্য কিভাবে বার করে। এখন এইখানে 20% কমে গেছে, তাই না? তাহলে 20% কমে গেছে মানে কি? তাহলে বর্তমান দামটা, আগের দামটা ছিল 100% যদি হয়, এখন 20% কমে দামটা হয়ে গেছে 80%। 80% কি? 80% হচ্ছে আমাদের দাম কমার পরে মূল্যটা 80%। এখানে 1 কেজির যেহেতু প্রতি কিলোগ্রাম চিনির বর্তমান মূল্য 18 টাকা বাইর হয়ে গেছে, পূর্ব মূল্য বাইর করতে হবে প্রতি কেজিরই, তাহলে এখানে 80% এর ভ্যালুটা আমরা 90 না দিয়ে 18 দিব। তাহলে 80% মানে যদি 18 টাকা হয়, তাহলে 100% মানে দাম না কমলে পুরো 100% দাম দিতে হলে কত টাকা দেওয়া লাগবে? তাহলে 5 20 100, 4 20 80, 4 কে গুণ করলে 4.5, 18 দিয়ে ভাগ করলে 5 আর 4.5 গুণ করলে হচ্ছে 4 5 20, আর 5টা 50 পয়সা মিলে 2.5 টাকা, তার মানে 22.5 টাকা। এই যে 22.5 টাকা মিলে গেছে। তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 22.5। ঠিক আছে? প্রথমবার 1000 টাকা 40% ছাড় এবং দ্বিতীয়বার ওই টাকার পরপর 30% এবং 10% ছাড় দেওয়ার পর দুবার ছাড়ের পার্থক্য কত টাকা? তাহলে 1000 টাকার উপরে যদি 40% ছাড় দেওয়া হয়, তাহলে 1000-এর 40%, তাহলে 1000-এর 40% মানে হচ্ছে 400 টাকা। 400 টাকা ছাড় দেওয়া হলো, পার্থক্য চাইছে, তাই না? আচ্ছা, সমস্যা নাই। আর পরবর্তীতে কি হয়েছে যে আগে 30% ছাড়, তার মানে 1000-এর 30% মানে হচ্ছে 300 টাকা ছাড় দিল। তাহলে 1000 টাকা 300 টাকা ছাড় দিলে এটার দাম দাঁড়ায় 70 টাকা, সরি 700 টাকা। 700 টাকা থেকে 700 এর 10%, এই যে দ্বিতীয়বার যখন ছাড় দিতেছে তখন 10% ছাড় দিতেছে, তাহলে 700 এর 10% যদি ছাড় দেওয়া হয় 70 টাকা। তাহলে দেখেন প্রথমে ছাড় দিতেছে 400 টাকা, আর পরে মোট ছাড় দিতেছে কত? 300 টাকা প্রথমে আর 70 টাকা পরে, তাহলে 370 টাকা। তাহলে পার্থক্য কত টাকা? পার্থক্য হচ্ছে 400 আর 370 এর মধ্যে পার্থক্য হচ্ছে 30 টাকা। এই 30 টাকায় হচ্ছে দুই ছাড়ের মধ্যে পার্থক্য। তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার 30। এখানে কি হচ্ছে? এখানে যেটা বোঝা যাচ্ছে যে একবারে ছাড় দিলে 400 টাকা ছাড় পাওয়া যাবে, ছাড় পেলে, আর 30 আর 10 দুই ভাবে ছাড় দিলে মোটের উপর 370 টাকা ছাড় পাওয়া যাবে, তার মানে 30 টাকা কম ছাড় পাওয়া যাবে। তাহলে ডিফারেন্সটা হচ্ছে 30 টাকা। এটা আরেকভাবে করা যায়, তো 30% ছাড় আর 10% ছাড় মানে কি? 100 থেকে 30 ছাড় দিলে 70, 70 থেকে 10 ছাড় দিলে 37। তাহলে এই যে দেখেন 37, তাহলে 40% আর 37% ছাড়ের ডিফারেন্স হচ্ছে 3%। তাহলে এই 1000 এর 3% সমান সমান 30। এইভাবে আলাদাভাবে হিসাব করা যায়, তো কারণ আমরা ডিসকাউন্টের অনেক অঙ্ক করছি, দুইবার ছাড় দিলে একসাথে ছাড় দেওয়ার কত অংশের সমান, এই 30 আর 10 ছাড় দিলে একসাথে 37% ছাড় দেওয়ার সমান, তার মানে 3% ছাড় কম দিতেছে। তাহলে এটাই পার্থক্য। তাহলে 1000 টাকার 3% মানে 30 টাকা। 23 নম্বর দেখি, একটা নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে 476টি অতিরিক্ত ভোটে নির্বাচিত হলো, মোট ভোটারের পরিমাণ কত? তাহলে টোটাল ভোট যদি হয় 100%, একজন যদি পায় 84%, তাহলে আর একজন পাবে 16%। তাহলে অতিরিক্ত ভোট পাইছে না, অতিরিক্ত ভোট মানে পার্থক্য, যে 84% পাইছে সে আর যে 16% পাইছে, এই দুই ভোটের পার্থক্য হচ্ছে 68%। এখন এই যে 68%, এই 68% এর ভ্যালু কত? 68% এর ভ্যালু হচ্ছে 476 টাকা। এটা ভাষাটা বুঝতে হবে। একজন 84% ভোট পেয়েছে, যে জিতেছে, এতে অবশ্যই জিতেছে কারণ 50% বেশি পেয়ে গেছে। আর 476টি অতিরিক্ত, অতিরিক্ত মানে বেশি, বেশি মানে কি? অন্যদের সাথে ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্স 68% এর ভ্যালু 476 টাকা, 1% এর ভ্যালু এত টাকা। আর উত্তর কি চাইছে? যে মোট ভোটের পরিমাণ, মোট ভোট মানে 100%, তাহলে 100% এর মান হচ্ছে এই যে এখানে 100। তাহলে এখানে 8 আর 6 দেখে বোঝা যাচ্ছে কত হবে? 7 8 56, 6 7 42, হ্যাঁ মিলে গেছে। 7 দিয়ে 7 আর 100 গুণ করলে 700, সাধারণত মিলাই দেওয়া থাকে আর কি। হ্যাঁ, 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 700। 24 নম্বর আসি, কোন স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 900 জন, যদি বছরের শুরুতে 4% ছাত্র চলে যায় এবং 5% ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বর্তমানে ওই স্কুলের ছাত্র সংখ্যা কতজন? ছাত্র সংখ্যা কতজন চাইছে। ঠিক আছে, আমরা ওটা 2-3 ভাবে করতে পারবো। আগে আমরা দেখি সমীকরণ দিয়ে যদি করি আমরা,
তাহলে ধরি ছাত্র হচ্ছে এক্স, তাহলে ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 900 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন মতে কি হবে? দেখেন 4% ছাত্র চলে গেছে, তার মানে এক্স এর 4%, এরা হচ্ছে চলে গেছে। আর 5% ছাত্রী আসছে, তার মানে 900 মাইনাস এক্স এর 5% আসছে। এখন এরপরে কি হচ্ছে? ছাত্রছাত্রীর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তার মানে আগে যতজন ছিল ততজনে আছে। তার মানে বিষয়টা কি এরকম যে একটা ছাত্র আছে, ছাত্রী আছে, এরা 20 জন চলে গেল বা 50 জন চলে গেল, এরা 50 জন আসলো। এই 50-50 সমান হলে তাহলেই শুধুমাত্র টোটালটা সমান থাকার কথা। তার মানে যতজন ছাত্র চলে গেছে ততজনই ছাত্রী আসছে, তাহলে এই চলে যাওয়া ছাত্র নতুন আসা ছাত্রী ইকুয়াল। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বাইর হবে সেটা অ্যান্সার। এখন এই জিনিসটাকে আমরা শর্টকাটে এইভাবে করতে পারি যে ছাত্রের ওই এক্স লিখছিলাম না, ওইটা দেখেন ছাত্রের 4% ইকুয়াল টু ছাত্রীর 5%। কারণ কি? কারণ যতজন চলে গেছে ততজনে আসছে, তাহলে ছাত্র অনুপাত ছাত্রী সমান সমান আমরা জানি পার্সেন্টেজটা উল্টে যায়, তার মানে 5:4 হয়। উত্তর কি চাইছে? বর্তমানে চাইছে, তাই না? আচ্ছা, বর্তমানে পরে ছাত্র সংখ্যা তাহলে কত হবে? 900 জন ছিল না আগে? আগে 900 জন ছিল, তাহলে তখন অ্যান্সার হচ্ছে 9 এর 5, তার মানে 500 জন। এই 500 জন হচ্ছে আগের ছাত্রছাত্রী, যে টোটাল 500 জন ছাত্র ছিল যখন, তখন ছাত্রী ছিল 400 জন। দেখেন 500 এর 4% 20 জন, 400 এর 5% 20 জন, 20 জন চলে গেছে, 20 জন আসছে। তো এখানে বর্তমানে ওই স্কুলে ছাত্র সংখ্যা চাইছে, বর্তমানে তো 500 জন নাই, কারণ 4% তো চলে গেছে, তাই না? তাহলে 500 মাইনাস 500 এর 4% মানে 20 জন চলে গেছে, তাহলে আছে 480 জন। তাহলে 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 480 জন। ঘ একজন বলছেন ঘ ভুল হচ্ছে, কারণ ছাত্রী এখানে কম, ছাত্র বেশি। 25 নম্বর দেখেন, একটা শ্রেণীর 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো, ঠিক আছে? তাহলে 20 জন ছাত্রী আর 30 জন ছাত্র, 30% ছাত্রী এবং 40% ছাত্র অংশগ্রহণ করলো, 30%, তাহলে এই 20 জন ছাত্রী 30%, তাহলে 20 এর 30 হচ্ছে সমান সমান, এই যে 0 কেটে দিলে 100 এর কারণে থাকে 6 জন, আর 30 এর 40% ছাত্র, তার মানে থাকে 12 জন। এরা কি বনভোজনে অংশগ্রহণ করলো, তাহলে মোট হচ্ছে কত? মোট হচ্ছে 6 জন ছাত্রী আর 12 জন ছাত্র মিলে 18 জন। কত জন? শতকরা চাইছে, তাই না? আমরা দেখতেছি মোট ছাত্রী 20 জন, মোট ছাত্র 30 জন, তাহলে পার্সেন্টেজে কি হবে? 50 জনের মধ্যে 18 জন যদি বনভোজনে অংশগ্রহণ করে, তাহলে 100 জনে হবে অবশ্যই 36%। তাহলে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 36%। এটা একটা কি মানে আনইউজুয়াল প্রশ্ন। তারপর দেখি আমরা, জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল, তাহলে ফজলি আর ল্যাংড়া আম একই জুন মাসে, মানে গত মাসে। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল, তাহলে ফজলির দাম বাড়ছে আর ল্যাংড়ার দাম কমছে। কত পার্সেন্ট? 40% আর 20%। ওকে, যদি জুলাই মাসে সমান পরিমাণে সমান ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, এই দেখেন 77 টাকা হয়ে গেল কখন? জুলাই মাসে। তাহলে জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল? তাহলে আমরা পরিমাণ যেহেতু জানি না, তাহলে আমরা লিখি একটা হচ্ছে এক্স কেজি, এটাও এক্স কেজি। এখন এক্স কেজি 40% দাম যখন কমে যায়, এক্স কেজির দাম ধরেন আছে প্রতি কেজি, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত ছিল? আচ্ছা ধরেন আছে এক্স টাকা কেজি, হ্যাঁ এক্স টাকা কেজি। জুন মাসে প্রতি কেজি ফজলি আমের দাম, প্রতি কেজি ল্যাংড়া আমের দাম এত টাকা। যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে যেটা করব, ফজলি আমটা নিলাম এক্স টাকা আর ল্যাংড়া আমটা নিলাম এক্স টাকা কেজি। তাহলে এর দাম যখন 40% বেড়ে যাবে,
তখন ফজলি আমের দামটা পরের মাসে হয়ে যাবে 1.4x, আর এর দামটা যখন 20% কমে যাবে তখন হয়ে যাবে 0.8x। এটা হচ্ছে জুলাই মাসের দাম, এটা জুলাই মাসের দাম, এটা জুন মাসের দাম, এটা জুন মাসের দাম। এইটা হচ্ছে কয় কেজির দাম, এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 2 কেজির দাম। তাহলে 2 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে কি হবে, 1 কেজির দাম বাইর হবে। এই 1 কেজির দাম হচ্ছে বলছে না মিশ্রণের, মানে মিক্স করে গড়ে দাম হচ্ছে 77 টাকা, ইকুয়াল টু 77 টাকা, 77। তাহলে 0.14 এটা মিলে হচ্ছে 2.2, 8 আর 4 12, এক্স ডিভাইডেড 2, আচ্ছা 2টা ওই পাশে যে 144, তাহলে এক্স এর মানটা হচ্ছে 2.2 দিয়ে ভাগ, দশমিক তুলে দিলে 10, 22 দিয়ে কাটলে 5, 11, 11 দিয়ে কাটলে 11 কে 0.2, 2.2, 10, 154, তো 77 না 154, আচ্ছা তাহলে এখানে যদি থাকে 11, তাহলে হচ্ছে 11 কে 11, 4 11 44, 14, 5 14 70 টাকা, 70 টাকা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আবার বোঝাই দিব, এক্স টাকা হচ্ছে জুন মাসের দাম, আর জুলাই মাসের দামটা বেড়ে গেছে, কত হয়ে গেছে 1.4x, কারণ 40% বাড়ছে। আবার যদি পার্সেন্টেজও করি কোনো সমস্যা নাই, 100% ছিল 140% হয়ে গেছে, এটা 100% ছিল 80% হয়ে গেছে। তাহলে টোটালে কত হলো 180, 120, 140 আর 80 মিলে 220%, কত 2 কেজির দাম, ইকুয়াল টু 77। তাহলে 220% ডিভাইডেড 2 ইকুয়াল টু 77 হলে 100% এর দামটা কত হবে, তাহলে সে 220% এর ভ্যালু হচ্ছে 77 এর ডাবল 154, তাহলে 100% এর ভ্যালু কত, এই যে 220 গুণন 100, 0 0 কাটা, 5 দুগুণা 10, 11 দুগুণা 22, এটা হচ্ছে 14, 5 14 70, 100% এর ভ্যালু 70। মানে আমরা এক্স ধরেও করতে পারি, 100% ধরে করতে পারি। এক্স ধরে করলে দাম বাড়ছে কমছে মিলে টোটাল দাম, এখন মিক্সার বলছে যখন, তখন এখান থেকে 1 কেজি, এখান থেকে 1 কেজি যোগ করে 2 কেজি, এই 2 দিয়ে ভাগ করলে 2 কেজির গড় দাম বাইর হবে। 2 কেজির গড় দাম বাইর যদি 77 টাকা হয়, তারপরে আমরা ক্যালকুলেশন করে এক্স এর যেটা মান বাইর পাবো সেটা অ্যান্সার। 7 নম্বর বলছে ঢাকা সিলেট মহাসড়কে 5% চালককে গাড়ির গতিবেগ সীমা অতিক্রম করায় জরিমানা করা হয়, অতিক্রম করায় জরিমানা করা হয়, আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে জরিমানা করা হয়নি। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? 27 নম্বর প্রশ্ন। তাহলে আমরা দেখি ঢাকা ও সিলেট মহাসড়কের টোটাল হচ্ছে 5% চালক গাড়ির গতিসীমা অতিক্রম করায় জরিমানা করা হয়, আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে জরিমানা করা হয়নি। তাহলে দেখেন 100টা যদি গাড়ি হয়, তার মধ্যে গতিসীমা অতিক্রম করছে 80%, অতিক্রম জরিমানা করা হয় নাই, তাহলে 20%কে জরিমানা করা হয়েছে, ঠিক আছে। আর 5% চালকে গাড়ির গতিসীমা অতিক্রম করায় জরিমানা করা হয়। ঢাকা সিলেট মহাসড়কে 5% গাড়ির গতিবেগ সীমা অতিক্রম করায় জরিমানা করা হয়, আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালক জরিমানা করা হয়নি। তাহলে গাড়ির গতিবেগ অতিক্রম করছে 80%, মানে এদেরকে জরিমানা করা হয়নি। তাহলে এই 20%-এর মধ্যে কিছু জরিমানা করা হয়েছে আর কিছু জরিমানা করা হয়নি, 80% হচ্ছে কি অতিক্রম করছে। এখন 20 জনের মধ্যে কি হচ্ছে, ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? তাহলে এই আমরা 5% হিসাবটা আগে নিয়ে আসতে পারি এইভাবে, যে 5% চালককে গাড়ির গতিবেগ সীমা অতিক্রম করায় জরিমানা করা হলো। এখানে 2-3টা ধাপ আর কি দেখি। এইখানে আমরা একটা ধাপ দেখব, এই ধাপটার নাম হচ্ছে গতিসীমা অতিক্রম করছে, আর এটা করে নাই। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? তাহলে এর আগে যে 80% চালককে জরিমানা করা হয়নি, আবার গাড়ির গতিসীমা অতিক্রম করা 80% চালককে জরিমানা করা হয়নি। তাহলে 80% চালককে যদি জরিমানা করা হয়নি, তার মধ্যে তাহলে 20%কে জরিমানা করা হয়েছে। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা কত? এই যে 5%টা কোথায় যাবে এটা একটু দেখা দিই। 80% আর 20% আছে না, এর মধ্যে 5%টা কার আন্ডারে যাবে এটা একটু দেখি। যে ঢাকা সিলেট মহাসড়কে 5% চালককে গাড়ির গতিবেগের সীমা অতিক্রম করায় জরিমানা করা হয়। তাহলে এই 20%-এর মধ্যে
জরিমানা করা হয়েছে, এর মধ্যে ধরেন 80%কে জরিমানা করা হয় নাই আর 20%কে জরিমানা করা হয়েছে, বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে। এর মধ্যে 5% আছে যাদেরকে গতিবেগ সীমা অতিক্রম করার জন্য জরিমানা করা হয়েছে, আর বাকি যারা আছে তাদের হিসাব আলাদা, ওদের তো দরকার নেই। ওই মহাসড়কে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা কত? তাহলে এই 20 জনের গাড়ির গতিসীমা অতিক্রম করছে, এদের শতকরা হার কত? তাহলে গাড়ির গতিসীমা অতিক্রম করা চালকের সংখ্যা শতকরা কত? 20 জনের মধ্যে যদি 5 জন হয় তাহলে 100 জনের মধ্যে হবে 25%। তাহলে শতকরা হচ্ছে 25% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই বইয়ে 27টা প্রশ্ন ছিল প্র্যাকটিস পার্টে, আমরা 27টা প্রশ্ন ক্লিয়ার করে দিলাম। ইনশাল্লাহ পরবর্তী টপিকের ক্লাস ধারাবাহিকভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল খায়রুস ম্যাথে এই ক্লাসগুলো পেতে থাকবেন। তো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই পুরা বেসিক ম্যাথ বইয়ের উপর যে পেইড কোর্স চলতেছে, এই কোর্সের শতকরা টপিকটা শেষ হলো কাকতালীয়ভাবে। তো এরপরে আমরা লাভ ক্ষতি সুদ কষা সহ বীজগণিত জ্যামিতির সবগুলো টপিক লাইভে সলভ করে দিতেছি এবং আগের যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলা আপলোড দেওয়া আছে রেকর্ড হিসাবে। তো যারা এই কোর্সটা করতে চান আমাদের ফেসবুক পেজ আছে খায়রুস ম্যাথ, এইখানে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।